কাজটা তো মন্ত্রিত্বের, মন্ত্রিত্ব যে একটা দায়িত্ব, এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। থাকলে এরকম ভাবে যারে তারে মারতো না। রাজনীতিবিদরা যদি সাপোর্ট না দিত এই সরকার 3 দিন টিকতো না। তো বেশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তথ্য উপদেষ্টার এই বক্তব্য রাজনীতি বিরোধী। আমি এই জায়গাটা থেকে আপনাকে শুনতে চাই। শুনেন, তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা হলো ওনার অনভিজ্ঞতা জনিত কারণে, বয়স কম, অনেক অভিজ্ঞতার অভাব আছে ওনাদের, এবং রাজনীতিটা কি এটি উনি বুঝেন না। বেসিক্যালি প্রবাদ আছে গ্রামে একটা, এটা হলো নাচতে না জানলে উঠান বাঁকা। এই সরকারের ব্যর্থতা প্রমাণ করার জন্য বিরোধী দলের দরকার নাই, এই সরকার নিজেই যথেষ্ট। এই সরকার জনজীবনের জন্য মানুষের, শুনেন সরকারের কাজটা কি রে ভাই? সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবনযাপনকে স্মুথ করা। গ্রামে যাইতে বলেন এই উপদেষ্টা মহোদয়কে, ওনাকে বলেন যে ভাই একটু গ্রামে যান, যাই দেখে আসেন, গ্রামের বাজারে একদিন যান, গার্ড টার্ড সারা যায়, একা যাইতে বলেন, দেখে আসুক গ্রামে মানুষ কি বলে, মানুষের আয় ইনকামের কি অবস্থা একটু খোঁজ দিতে বলেন। এত সোজা না, নিজে নাচতে পারতেছেন না, তাহলে কি তারা মানুষের পালস বুঝতে পারছেন না? তারা বুঝতেই পারছেন না। মন্ত্রিত্ব মন্ত্রণালয়তে আছেন, উপদেষ্টা নামক কাজটা তো মন্ত্রিত্বের, মন্ত্রিত্ব যে একটা দায়িত্ব, এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। থাকলে এরকম ভাবে যারে তারে মারতো না। কি বলছে উনি? কি বলছেন? যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করছে, তাই না? রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বাংলাদেশের প্রধান 3টা রাজনৈতিক দল কালকে হাত তুলে নেয়, 3 দিন টিকবে না এই সরকার, জাস্ট 3 দিন টিকবে না। আমি চ্যালেঞ্জ। যা করতেছে বিএনপি সাপোর্ট দিয়ে যাচ্ছে, যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দিয়ে যাচ্ছে। রাজনীতিবিদরা যদি সাপোর্ট না দিত এই সরকার 3 দিন টিকতো না। তাহলে তাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। সাপোর্টটা কি তারা অনুধাবন করছেন না? করা উচিত, করা তো উচিত। বললাম তো এইটাই হলো অনভিজ্ঞতার স্বাক্ষর, এইটাই হলো অনভিজ্ঞতা। তারা তো নয়, তারা বুঝে, তারা যে কোথাও নাই, বুঝে, এটা বুঝে না, তারা কোথাও নাই। কিভাবে থাকবে? মানুষের মনে পর্যন্ত নাই, মানুষের হৃদয়ে পর্যন্ত নাই। এখন তারা আছে খালি পোস্ট নেওয়ার জন্য, কারে কোথায় বসানো যাবে, কারে কোথায় মানে কোথায় অমুকে বসানো যাবে, তমুকে বসানো যাবে, তারা কোথাও নাই, কোনো খবর রাখে না তো। ভাই দেশটা অনেক বড়। তারা কি বলতেছে? তারা সংস্কার করবে। ওকে ফাইন, আপনি সংস্কার করেন। আপনি কি এখন পর্যন্ত প্রমাণ করতে পারছেন যে সংস্কার করার অ্যাবিলিটি আপনার আছে? আপনি এমন 21টা করে শুনলাম নাকি সংস্কার কমিশন করছে। এইগুলি করে তাদের কাজ। তারা দেশটাকে পথে আনেন, পথে কোনো সমস্যা নাই, আমরা রাজি। তার আগে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর অ্যাবিলিটি আপনার আছে, সেটা প্রমাণ করতে পারছেন? কোন একটা কমিশনের নাম বলেন আপনি? একমাত্র আমি নির্বাচন সংক্রান্ত কমিশনটা আছে, এটাকে আমি একটা আপ টু দ্য মার্ক মনে করি। এছাড়া কোন কমিশনটা সঠিক হয়েছে অতদূর বাদ দেন, কিচ্ছু বুঝি না। ধরেন আমি কিছুই বুঝি না ভাই, আমি তো গণমাধ্যম বুঝি রে ভাই। গণমাধ্যমে তো আমার 35 বছর। তো গণমাধ্যম বিষয়ক সংস্কার যে কমিশন করছে, এটা কিছু হয়েছে? প্রধান যারা করছে সে বাংলাদেশের সাংবাদিকতা বুঝে? থাকে লন্ডনে, সে থাকে লন্ডনে, ওইখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক করবো বুঝে গেছে। বাংলাদেশের সাংবাদিক বুঝে না, সংবাদ বুঝে। কিছুদিন আসছিল, কিছুদিন ডেপুটেশনে আসছিল প্রথম আলোতে সাংবাদিকতা বোঝানোর জন্য, পরে পলাইছে, পরে বিদায় হয়েছে। তাকে দিয়ে কাজ চলে নাই, তাকে দেওয়া হয়েছে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান। আর যাদেরকে আনছে তাদের প্রত্যেককে আমি চিনি, নাম ধরে ধরে বলতে পারি। কি জিনিসটা আপনি এরা বাংলাদেশে গণমাধ্যম সংস্কার করবে? ওই যে কাইন্দা কয় আমার সামনে যে সংস্কার করবে, আমি ভাই বিশ্বাস করি না। বললাম তো, যদি অন্য কোন কমিশনটা হয়েছে সবচেয়ে বিতর্কিত কমিশন, যেটা কি সংবিধান সংস্কার কমিশন, যারা প্রধান বানাইছে সে আমার পার্সোনালি, আমার ব্যক্তিগতভাবে আমার টিচার ছিল ইউনিভার্সিটিতে। কোন ডিপার্টমেন্টে? জার্নালিজম ডিপার্টমেন্ট টিচার। মাসুদ কামাল যদি একটু বলেন, সংবিধান সংস্কার কমিশন সংস্কার করবে, ভালো কথা, মানে উপায়টা একটু জানতে চাই। সংবিধানকে কিভাবে সংস্কার করবে? এটা তো আপনি বেসিক প্রশ্ন করছেন।
ওনারা একটা প্রস্তাব দিতে পারবেন, সংবিধান সংস্কার করবে পাশটা করাবেন কিভাবে? যে কোনো পৃথিবীতে অন্য অনেক কিছু আপনি একটা অধ্যাদেশ জারি করে একটা নির্ভয় আদেশে করতে পারেন, আপনি সংবিধানটা কেমন করে করবেন? সংবিধান করে একমাত্র এখতিয়ার জনগণের। তো জনগণ কোথায় এখানে? তাহলে এটা করতে হবে আপনার গণপরিষদে। গণপরিষদ কই ভাই? এগুলো কি কারে কি বুঝায় এটা আমি বুঝি না। এখানে সাধারণ মানুষ আসলে সামঞ্জস্য খুঁজে পায় না। তাদের লেভেলে তারা ধরে নিছে যে সবাই তাদের মতো করে, তাদের যে একটু কম বুঝে অথবা তাদের সমান বুঝে, এটা ধরে নিছে। ভাই ঘটনাটা তা না, ঘটনা তা না। আমার ছোট বাচ্চা, বুঝছেন, যখন সে তারপরে যখন 6-7 বছর ছিল, তখন সে আমারে বলতো, বাবা তুমি কিছু বুঝো না। যখন এটা বলতো তাহলে আমি জড়াই ধরতাম, আদর করতাম, হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না। এদের সেই অবস্থা, যারা তারা কয় তুমি কিছু বুঝো না। শিক্ষার্থীদের তৈরি নতুন কোন রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন 40% মানুষ, আর 44% মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট হলে। এখন এই যে জরিপ, সেটা 40%। হ্যাঁ, এবং এই জায়গাটায় কত শতাংশ মানুষের উপরে এই জরিপ করা হয়েছে সেটা নিয়ে ভিন্ন একটি আলোচনা হতেই পারে, কিন্তু আমি যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন, আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে পান? জরিপের সঠিকতা অথবা মানে বেঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো না, কারণ তারা কোন ফরম্যাটে করেছে, তাদের উপাত্তগুলি কত উপাত্ত ছিল, কোন এরিয়াতে করেছে, সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলে করেছে নাকি সেটা গ্রামে যে অজপাড়াগাঁয়ে কোনো একটা জায়গায় করেছে, অথবা সেটা র্যান্ডম স্যাম্পলিংটা কিভাবে হয়েছে। জরিপে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, তারা কোনভাবে করেছে আমি জানি না। তবে আমি বলবো যদি 40% লোক ছাত্রদেরকে ভোট দিতে চায়, যে এটা যদি এসে থাকে 40%, আর 44% কাউকে ভোটই দিবে না এই মুহূর্তে যদি 40 দিবে ছাত্রদেরকে আর 44 দিবে না ভোটই, কিন্তু হয়ে গেল 84, 8 থাকে 16 যদি বিএনপি কে তাহলে 11 করতে গেল যে জামাতে ভোট দিবে। এখানে আপনি ওভাবে একদম 100 নিতেই পারবেন না যোগ দিলে, সেটা মিলছে না। তাহলে এই জরিপ আমি বুঝতে পারলাম, আমি কি মন্তব্য করবো আমি জানি না। তবে আমি মনে করি এই জরিপে যদি ভালো হয়, এটা যদি হয়ে থাকে তাহলে ছাত্রদের এটা বিশ্বাস করে ইমিডিয়েট একটা দল করা উচিত, ইমিডিয়েট। কারণ এই 40 যাতে নাকি না কমে, 40 কমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয়, তাহলে 40% ভোট পেয়ে তারা ক্ষমতায় চলে আসবে। সমস্যাটা কি? তো নির্বাচনের কথা শুনলে ওরাই তো সবচেয়ে মন খারাপ করে, যে বিএনপি নির্বাচন চায়, বিএনপি তো মাথা খারাপ। আমি বিএনপির ব্যাপারটা কিছু বুঝি না। এই তারা বলতেছে যে বিএনপি সহ সব দল তাদেরকে মানে ব্যর্থ করতেছে, আবার বিএনপির এক নেতা আমার পাশে বসে বলে যে তারা ইউনিয়ন সরকারকে ব্যর্থ হইতে দিবে না। আমি বুঝতে পারছি না আসলে ভালোবাসা একতরফা কি হচ্ছে। আবার এখানে বিএনপি জরিপে বলতেছে বিএনপি ভোট পাবে 16%, তারপরে আবার বিএনপি ইলেকশন চায় ফেল করার জন্য নাকি? বিএনপি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না, যদি আমি জরিপকে বিশ্বাস করি। তো ভাই এলে হতে থাকবে, বাট প্রশ্নটা হলো জানেন কি, ইলেকশন কি হবে, কে জিতবে, কে আসবে, এটা নিয়ে ভাই আমি বদার না, আমার একটা মাথা আমি ঘামাই না। আমি মাথা ঘামাই হলো যে ভাই আমার জীবনটা এখন কেমন চলছে। হেলাল ভাই যদি ইলেকশনে জিতে, হেলাল ভাই মন্ত্রী হবে, আমার কি হবে ভাই? আমার কোশ্চেনটা হলো কি, ভোট দেওয়ার পরে আমার কি প্রত্যাশা, যে ভাই আমার কাজটা আমিই করব। আমার বাসায় আপনাকে চাল দিয়ে আসতে আমি বলি না, আমার বাসায় মাছও কিনে দিয়ে আসতে আপনাকে হবে না। আমার খালি কথা যে আপনি দায়িত্ব পাওয়ার পরেই 1 মাসের না যাইতেই সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়াই দেন না। আমার খালি এইটুকুই দাবি আপনাকে, আর কিছু দাবিটা। বাণিজ্যমন্ত্রী একটা নিয়োগ করছে, আগেটা নাকি পারতো না, নতুন একটা নিয়োগ করছে। উনি পাড়ার এমন নমুনা দেখাইছে, মাস ঘুরে নাই, তেলের দাম 1,08,000 টাকা বেড়ে গেছে। এবং এই তেল কিন্তু আগের দিন পাওয়া যাচ্ছিল না কোথাও, নাই এই তেল নাই বাজারে। যেই 8 টাকা দাম বাড়াইলো অমনি তেল অ্যাভেলেবল হয়ে গেল। এবং দাম বাড়ানোর আগ মুহূর্তে তারা কার সঙ্গে আলাপ করছে, উনি আলাপ করছে যাদের দাম বাড়বে, যাদের কোম্পানি, তাদের সঙ্গে আলাপ করছে। ভাই পাবলিকের সঙ্গে আলাপ করছেন আপনি তো ওই লোকগুলোর মন্ত্রী, আপনি তো সেই সিন্ডিকেটের মন্ত্রী, আপনি তো পাবলিকের মন্ত্রী না। সিম্পল। তাহলে এই সমস্ত লোককে এটা মন্ত্রী বানাচ্ছে। এক ধরনের আরেকটি বক্তব্য আমি মানুষের পালস বুঝে কিছু বুঝে না, যেখানে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে যে বিশ্বে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বে আর একটি দেশও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া, যেখানে কিনা প্রশাসনের চেয়েও সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী। তাহলে সেই বক্তব্য কি সঠিক? এখানে তো তাই হলো,
এতদিন যিনি ছিল উনি সিন্ডিকেট বুঝতো না, কিন্তু দাম বাড়ায় নাই। আর উনি তড়িৎ বেগে বুঝে নিয়ে সে 1 মাসের মধ্যে 8 টাকা বাড়াই দিছে। উনি যে 8 টাকা বাড়াইছে ভাই, আমাকে একটা কাছে সিম্পলি বলেন, উনি কার মন্ত্রী? উনি জনগণের সাথে আলাপ করছে, জনগণের মতামত দিচ্ছে, পুরো গণশুনানি করছে। ওনার প্রক্রিয়াটা কি? দাম বাড়ানোর, বাজার মনিটরিং করছে উনি, এগুলো যে মজুদ করছে কিনা, মজুদদারকে ধরার চেষ্টা করছে, কোনো কিছু করছে? কিছুই করে নাই। নিজের রুমে সিন্ডিকেট মেম্বারদের ডাকছে, ডেকে বলছে কি, ভাই আমিও আপনাদের মতো একজন, বলেন কত বাইরে চলে? কত বাইরে চলে? 8 টাকা দিলাম, বাড়াই 8 টাকা। 8 টাকা আমার যে 8 টাকা খরচ বাড়লো, এই 8 টাকা উঠে দিবি আমার? বাড়ালে দোকানে গেলে আবার তেলের বোতলটা পাওয়া যাবে, এটাই কি তাহলে? এটাই চলছে। আমার দুঃখ বুঝছে, উনি ওই ব্যবসায়ীদের দুঃখটা বুঝছে, ব্যবসায়ীদের আবদারটা বুঝছে। ব্যবসায়ীদের দুঃখিত আবদার করছে, আপনি আসছেন আমাদের লোক, আমাদের জন্য একটু করবেন না? ঠিক আছে, করে দেখাই দিলাম। উদ্ভট, মানে যারা নাকি একটা মানে উপদেশটাকে খুঁজে বাই করতে পারে না, যে নাকি জনগণের জন্য কাজ করবে। ভাই এদের তো কোনো মনে করেন, আমি বলি একটা আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি? আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা একটা বড় দল, দলের কর্মীদের একটা চাপ থাকে, কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে, নানা রকম ইকুয়েশন তাদের করতে। এতে তো কোনো ইকুয়েশন নাই। আসছে, কয়দিন থাকবে, চলে যাবে। এই কয়টা দিন তারা জনগণের জন্য এমন কাজ করবে, যেমন আসিফ নজরুলের মাঝখানে বলতো না একবার, অনেকদিন আগে বলছে, আমি যদি একবার চান্স পাই এমন কাজ করব যাতে নাকি দেশের মানুষ মানে হয়ে যায়, খুশি হয়ে যায়। তাহলে এইটা কি ওরা শুনে নাই? উনি তো ভুল করছে, ওরা উচিত ছিল সবটা উপদেশ শোনানো। এই চলমানের সাথে সাধারণ মানুষ একটি কথা খুব বেশি বলে যে এক আমলে একটা জিনিস বাতিল হয়, তো আবার অন্য আমলে আরেকটা জিনিস ফিরিয়ে আনে, তো আবার তারা এসে আরেকটা বাতিল করে। এটাও একটা চলমান প্রক্রিয়া, এবং রাজা যায় রাজা আসে, প্রজার ভাগ্য নিয়ে কে ভাবে বা প্রজার ভাগ্য একই থাকে, এরকম নানান কথা রয়েছে। সেই জায়গাটা কি বলবেন? না, এটা তো হচ্ছেই, এটা তো আমরা এবার খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। দেখেন, আমি না কতগুলো জিনিস আসলে বুঝিই না, এটা হেলাল ভাইয়ের পলিটিক্স করেন, ওনারা ভালো বুঝবেন। আমাদের তো মানে আমরা তো সরল সহজভাবে বুঝি, আর রাজনৈতিক নেতাদের জ্ঞান তো আমাদের নাই। এই যে ওনারা যখন রাজনীতি করতেন, আওয়ামী লীগ আমলে দূরের উপর ছিলেন, কিন্তু এক একজনের নামে 50টা 60টা 200 300 মতো মামলা ছিল। ওনার মামলা কতগুলো আছে আমি জানি না, এভারেজ মামলা 200। আচ্ছা ফাইন। এখন এই সরকার ক্ষমতা আসার পর ভাই এইগুলি যে পলিটিক্যাল মামলা, এটা সবাই জানে। এই মামলাগুলো কি প্রত্যাহার হচ্ছে না কেন? আমার এই কথাটা ভাই আমি বুঝিই না। তাহলে কি এরা কি পলিটিক্যাল পার্টি বলে প্রত্যাহার হবে না? এই মামলার দিকে বয়ে বেড়াতে হবে কেন? আওয়ামী লীগ তো 111-এর পর আসা নিয়ে তার মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছিল, বিএনপি গুলি প্রত্যাহার করে। ওই মামলা এখন অনেকগুলি আছে, 24 বছরের মামলা শেষ হন, এরকম মামলা আছে একটা। তো এখন সেই মামলাগুলো প্রত্যাহার করবেন না কেন? এটা তো পলিটিক্যাল মামলা, সবাই জানে। কেন করছেন না? আপনি তো খালেদা জিয়ার মামলার প্রত্যাহার করছেন, খুব ভালো করছেন, বাহবা পাইছেন। তো একই ফরম্যাটে অন্য দলগুলো হবে না কেন? বিএনপি কিছু কয় না, ভালোবেসে ফেলেছে। তারা রেখে দিয়েছে বিএনপি সরকার গঠন করলে বিএনপি মনে করছে আমরা সরকার গঠন করে আমরা প্রত্যাহার করবো। আপনাদের প্রত্যাহার করতে হবে কেন? এটা সিস্টেমে কোনো প্রত্যাহার হচ্ছে না, কিন্তু সিস্টেমে প্রত্যাহার হওয়া উচিত। একই জিনিস হচ্ছে, মানে রিপিট হচ্ছে ক্রমাগত। তখনও গয়রহ মামলা হতো, একটা ঘটনা ঘটতো, 50 জন 60 জন 100 জনের মধ্যে মামলা হইতো। এখনও মামলা হচ্ছে, কিছু একটা হচ্ছে, অমুক আমার পছন্দ না, ঢুকাইয়া দিলাম। ওই দিন দেখলাম যে আপনি আপনাদেরই তো ওই আপনার সাইফুল হক সাহেবের ভাই একজন, উনি 2021 সালের সচিব ছিলেন, রিটায়ারমেন্টে গেছেন। 2021 সালের ভাই, উনি রিটায়ারমেন্ট, এবং উনি খুব একজন ভালো সচিব ছিলেন, সবাই জানেন। ওনার নামে এক মামলা ঢুকাই দিয়েছে, তাও কি আপনার 2023 সালের মামলা একটা দিয়ে দিল ওনার নামে আসামি, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কিন্তু তারেক রহমান প্রত্যাহার না হলে দেশে আসতে পারছেন না, সেখানে করতে হবে না? তো এগুলো কারা করতেছে? আপনি কি মনে করেন এর উপদেষ্টা করতেছে? নো, আমলারা করতে। অন্য আমলা যারা আছে, ওই আমলায় মারামারি আছে না কিছু, প্রমোশনের ক্ষেত্রে মারামারি, অমুক সঙ্গে মারামারি, সে যে দেওয়ারে লাগাইয়া একটা মামলায় মনে করেন 132 জন আসামি। আপনি প্রথম 3-4 জনকে চিনেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, এগুলো নাম আছে। আপনি জানেন 37 নম্বরে কি আছে? জানেন না তো ভাই। 37 নম্বরে আমার নাম থাকতে পারে, এবং আমার পছন্দ করে না, ঢুকাই দিলাম।
তো এরকম অনেক হচ্ছে, কিন্তু আমরা কিন্তু দেখতেছি। এখন আপনি হুবহু একই মুদ্রার এই পিঠে আমরা দেখতেছি, মানুষকে আপনি হয়রানি করতেছেন, মানুষকে না আবার বলতেছেন যে না আমরা কিছুই করতেছি না, আপনি কিছুই করতেছেন না, এটা 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 নমুনা।